এই যে বন্ধুরা, শুনছো? নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আদরের ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। বস এখানে। হুম। কে এটা? আমার ছোট ভাই, যার কথা তোমাকে বলেছিলাম। ও। তুমি কি ওকে লাভ করো? হুম, অনেক বেশি। পালাতে পারবে? অরিতা মাথা নিচু করে আছে। কতদিনের ভালোবাসা তোদের? 3 বছর। 9 মাস 27 দিন। আর আমি তোদের ভালোবাসা হিসাব করতে আসি নাই ভাই। বলতে চাইছি এতদিনের ভালোবাসা তবু সামান্যতম সাহস জোগাড় হয়নি। তুই তো জানিস আমি কেমন। জানি। কোথাও পারিস বা না পারিস, আমার পিছে লেগে থাকবি। আমি নীলকে অনেকবার বলেছি বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, বাট ও বারবার বলতো এসব কিছুই হবে না। তোমার বিয়ে ঠিক হয়েছে কার সাথে তাকে চেনো? হুম তার ছবি আর ঠিকানা আছে? হুম, এই যে নাও। মোবাইল থেকে একটা ছবি আর ঠিকানা বের করে দেখালো। দেখে তো মনে হচ্ছে ভালোই। ছেলে বিজনেসম্যান। আমি বলছি না ওই ছেলের এত খোঁজ খবর রাখবে না। সরি। আর তুই পারবি কিনা বল। রাগার কি আছে? আর আমার কিছু টাকা লাগবে। টাকা কেন? ছেলেটার কাছে পৌঁছাতে টাকা তো লাগবেই, তাই না? কত টাকা লাগবে? 10,000। ডাকাতি করছিস কেন? তুমি চুপ করো। নিজে পুলিশ হয়ে যে কাজ করতে পারো না, সেই কাজ তোমার ছোট ভাই করে দিচ্ছে, তবুও আসছে কথা শোনাতে। ভাইটা তো আমারই। এত খুশি হওয়ার দরকার নাই। এখন তোরা দুজন কথা বল, আমি যাই। কোথায় যাবি? যে কাজের জন্য টাকা দিল। এখনই? ফিরতে 2-1 দিন লাগবে। ঠিক আছে। আর রিক্সা করে চলে যাস। কেন? বাইক নিয়ে যাব। এখন আবার ভাই? হ্যাঁ বাইক। ওখানে শান্তভাবে কথা বলিস। তোর ভাবতে হবে না। ভাবির থেকে তার নম্বর নিয়ে বাইরে এসে বন্ধুদের কল দিয়ে কলেজে আসতে বললাম। বাইক নিয়ে কলেজে গিয়ে দেখলাম বন্ধুদের সাথে আবরাব, রিফাত, সাইফ আরো অনেকেই আছে। সবার সাথে কিছু সময় কথা বলার পর সবাইকে সমস্যাটা খুলে বললাম। এটা অনেক স্বাভাবিক। কিভাবে? এভাবে যদি কাজ না হয়? কাজ না হলে আমরা আছি কিসের জন্য? শালার পা ভেঙে দিয়ে চলে আসবো। আরে না, ওখানে গিয়ে কোনো ঝামেলা করা যাবে না। আজকে, তাই না? হুম। আজ তো আমি যেতে পারবো না। কেন? ভাষার একটা কাজ আছে। তাহলে তোর যাওয়া লাগবে না, বাট যে আইডিয়া দিছিস সেটাই অনেক। সাবধানে যাস। সবাই যে যার মতো বাইকে ওঠার পর বাইক চালানো শুরু করে দিল। আমি আর রিফাত আছি একটাই ফোনে কথা বলার জন্য রিফাতকে দিয়ে বাইক চালাচ্ছি। হ্যালো ভাবি, আমি নিলয়। এখনই ভাবি হইনি। হওয়ার ইচ্ছা আছে তো? হুম, অনেক। তাহলে কিছু কাজ করতে হবে। কি কাজ? এটা করতে হবে। পারবে কিনা বলো? পারবো, বাট পরিবারকে যদি বলে দেয় তাহলে আমার কি হবে? কিছুই হবে না। সত্যি তো? আরে ভাই সত্যি। ভাই না, ভাবি। ওই একটা হলেই হলো। আমি যখন কল দিয়ে ইমোশনাল হয়ে যাব তখন বুঝে নিবে, তখনই তোমার এসব বলতে হবে। ঠিক আছে। এখন তুমি কথাগুলো চর্চা করো। বাই। বাই। হবু ভাবির সাথে কথা বলা শেষ করে ফোনটা পকেটে তুলে নিলাম। শালা, তুই এসব পারিস কেমন? যেভাবে সাইফ আমারে কহিল, আমার অনেক হাসি পাচ্ছে। যত হাসি পায় এখন হেসে নে, পরে হাসলে তোর খবর আছে। সেটা ঠিক বলছিস। সবাই মিলে কথা বলতে বলতে অরিতা ভাবির দেওয়ার ঠিকানায় পৌঁছে গেলাম, বাট এসে কোনো লাভ হলো না। ঠিকানা সম্ভবত একটা অফিসের, কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে অফিস বন্ধ করা হয়েছে। সামনের দিকে এগিয়ে দিয়ে দারোয়ানের কাছে গেলাম। চাচা, এখানে কি মিস্টার রাশেদকে পাওয়া যাবে? না, স্যার তো বাসায় চলে গেছে। ও, উনার ফোন নাম্বার আছে? হ্যাঁ, কেন? একটু উনাকে কল দিবেন প্লিজ। ঠিক আছে, দিচ্ছি। শার্টের পকেট থেকে ফোনটা বের করে কল করলো। স্যার, আপনার সাথে একজন দেখা করতে আসছে। কে? চিনি না স্যার। ধরো, কথা বলো।
হ্যালো স্যার। হ্যাঁ, কে বলছেন? স্যার আমি মেহেদি। কোন মেহেদি? স্যার আপনি আমাকে চিনবেন না, কিন্তু স্যার আপনাকে কিছু কথা বলার আছে। জীবন মরণের প্রশ্ন। তোমার বাসা কোথায়? মহাদেবপুরে স্যার। ঠিক আছে, তুমি আমার বাসায় চলে আসো। স্যার এত রাতে বাসায় না গিয়ে এখানেই যদি থাকার ব্যবস্থা করে দিতেন, কাল আপনার সাথে কথা বলতাম। তুমি কি একাই? না স্যার, আমার সাথে আমার কিছু বন্ধু আছে। দারোয়ানকে ফোন দাও। ঠিক আছে স্যার। ফোনের স্পিকার অন করে দারোয়ানকে ফোন দিয়ে কথা বলতে বললাম। জি স্যার, বলেন। অফিসের গেস্ট রুমে ওদের থাকতে বলো। জি স্যার। কথা বলা শেষ করে আমাদের সাথে নিয়ে অফিসের ভিতরে গেল। দারোয়ান চাচা চলে যেতেই সবাই একটু রেস্ট নিতে লাগলাম। প্রচুর খারাপ লাগছে। সোফার উপর বসে মাথাটা লাগিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। সবাইকে ডেকে তুলে রুমের বাইরে আসলাম। অফিসে এখনো তেমন কোনো স্টাফ আসেনি, তবে হঠাৎ করে একটা গাড়ির শব্দ পেয়ে জানালা দিয়ে উকি মারলাম। বুঝতে পারছিলাম এই হাদারাম রাশেদ ছাড়া অন্য কেউ হবে না। সবাইকে বলে আমি রাশেদের কাছে গেলাম। স্যার আমি মেহেদি। মেহেদি, বলো। স্যার আপনি শুধু পারেন আমার স্ত্রী এবং সন্তানকে ফিরিয়ে দিতে। কি বলছো এসব? জি স্যার, প্লিজ বলুন, আপনি আমার কথাটা রাখবেন। আরে কি কথা বলবো তো। স্যার আমি আমার স্ত্রী এবং সন্তানকে হারাতে চাই না। সমস্যাটা কি বলবে? স্যার যার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে সেটা আমার স্ত্রী। What? ইয়েস স্যার। তুমি বলবে আর আমি বিশ্বাস করবো, তাই না? স্যার প্রমাণ লাগবে? হ্যাঁ, লাগবে। দিচ্ছি স্যার। পকেট থেকে ফোনটা বের করে ভাবির নাম্বারে স্পিকার অন করে কল দিলাম। হ্যালো অরিতা। হ্যালো, কে? বাবু আমি। হ্যাঁ বাবু, বলো। কি করছো এখন? বিশ্রাম করি, বেবিটা তো আস্তে আস্তে বড় হচ্ছে। বেবিটা যত্ন করতে হবে। বাসায় সবাইকে বলতে হবে। সেটার দরকার নেই, আমি রাশেদ স্যারের সাথে কথা বলতে আসছি। ওর সাথে কেন কথা বলতে গেছো? আমি তো বিয়ের রাতেই মেডিসিন দিয়ে মেরে ফেলবো। এটা করা যাবে না, আমাদের বেবির কিছু হয়ে যাবে। আরে পাগল, কিছুই হবে না। ও স্যামরা তো ডাক্তারের প্ল্যান কিছুই জানে না। আচ্ছা যান, তোমাকে পরে আবার কল দিব, কেমন? ঠিক আছে বাবু। হ্যাঁ। দিলাম না। কল কেটে দিয়ে এতিম ছেলের মতো করে রাশেদের দিকে তাকালাম। স্যার। বিয়ে বাদ। বাদ মানে? আমি বিয়ে করব না। আর তোমাকে ধন্যবাদ ভাই, আমার জীবন বাঁচিয়ে দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ লাইন থেকে সরে যাওয়ার জন্য। এখন তোমরা সবাই যাও। আমি এখনই ওই গুন্ডি মেয়ের বাসায় কল দিয়ে বিয়ে ক্যান্সেল করে দিচ্ছি। স্যার কথাগুলো ওর বাসায় প্লিজ জানাবেন না, তাহলে অন্য সমস্যা হবে। আরে ভাই, কোনো চিন্তা করিস না, আমি ওই মেয়ের কথা কিছুতেই বলবো না। পাক্কা প্রমিস। ধন্যবাদ ভাই। ধন্যবাদ আমাকে না, ধন্যবাদ তোমাকে দেওয়া উচিত। না জানি ওই মেন্টাল ডাক্তারকে বিয়ে করে বাসর রাখতেই মরে যেতে হতো। তাহলে আসি ভাই। হ্যাঁ। রাশেদের অফিস থেকে বের হতেই সবাই হু 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 করে হাসতে শুরু করলো। শালার বিয়ে করা সব চিরতরের জন্য মুছে গেছে। সবই সাইফের বুদ্ধি। এসব বাদ দিয়ে আমাকে ট্রিট দে তাড়াতাড়ি। ট্রিট কেন? ট্রিট তো আমিও পাই, তবে সেটার জন্য পুলিশ সাহেবকে ধরতে হবে। হ্যাঁ, তার আগে এখন নাস্তা করা লাগবে, রাতে কিছু খাওয়া হয়নি। চল। সবাই মিলে একটা রেস্টুরেন্টে গিয়ে সকালে নাস্তা করে নিজ এলাকার দিকে রওনা দিলাম। সবার সাথে আড্ডা দিয়ে একদম দুপুরবেলা বাসায় আসলাম। কোথায় গেছিলি? ওই যে কাল বললাম না, আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব। এখন আমার ফোনটা দে। তোর ফোন কোথায়? কেনা হয়নি। কেন? সব বললাম। তাহলে সেই জন্যই তুই সেদিন হাসপাতালে ছিলি সারা রাত? হ্যাঁ। আমাদের বাসায় আসতে বল। খুব তাড়াতাড়ি আসবে। এখন যা, ফ্রেশ হয়ে নে। রুমে এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সন্ধ্যার কিছু সময় আগে আম্মুর চিল্লাচিল্লিতে ঘুম থেকে উঠে বসলাম। তোমার কি চিল্লানোর জন্য আমার রুমটাই চোখে পড়লো? আমার বাসায় দেবরকে? দেবর মানে? একটা মেয়ে কল করে বলেছিল এই যে কিউট দেবর, কাজটা হয়ে গেছে। এটা কাকে বলেছিল? তুই ছাড়া আমার ফোন তো কেউ নেয়নি। আম্মু আসলে আসলে কি? অনেক জোরে টয়লেট চাপছে,
যদি পারমিশন দাও তাহলে যাব। যা। আম্মু রুম থেকে বের হয়ে যেতেই বাথরুম থেকে মুখ ধুয়ে এক দৌড়ে ছাদে চলে গেলাম। ভাবতে লাগলাম এখন কি করতে হবে। এমন সময় ভাইয়া ছাদে আসলো। কিরে, তুই এখানে কি করিস? তার আগে তুই বল, তুই এখানে কেন আসছিস? দেখলাম দৌড়ে ছাদে আসলি, তাই আসলাম। তোর ফোন দে। কেন? তুই দিবি কিনা বল। কারণ না জেনে দিব না। তুই দিবি নাকি সব শেষ করে দিয়ে আম্মুকে বলে দেব? ওয়েট, দিচ্ছি। দে। ভাইয়ার থেকে ফোন নিয়ে ভাবির নাম্বার খুঁজতে লাগলাম। তোর জিএফ এর নাম্বার কি দিয়ে সেভ করা আছে? অরিতা। ভাবি কিছু বলে না? কি বলবে? শালা, তোর মতো প্রেমিক আর বড় ভাই জীবনে কারো দেখিনি। তোর মতো গাদার সাথে ভাবি প্রেম করলো কি করে বলতো? দেখ, উপকার করছিস বলে এই না যে সবসময় যা ইচ্ছে তাই বলবি। আইসে কথা বলতে তু। পাগলা ভাইয়ের দিকে খেয়াল না করে ভাবির নাম্বারে কল দিলাম। হ্যালো জানো, জানো না? জানো ছোট ভাই। ওই ফোন তোমার কাছে কেন? সেটা বাদ দাও। তোমার কি কথা বলার শুরুতেই এমন কথা বলতে ভালো লাগে? লাগে তো। অনেক খারাপ অভ্যাস। আর আম্মুকে তুমি কি বলছো? ভেবেছিলাম তুমি। তুমি এখন কল দিয়ে বলবে রং নাম্বারে কল দিয়েছিলাম। কেন, কি হয়েছে? অনেক বড় উপকার করেছো। এখন এটা না বললে তোমাদের বিয়ের কথা মাথা থেকে ঝেড়ে ফেলো। ঠিক আছে, বলছি। আর শোনো, কি? এই নাম্বার চেঞ্জ করবে। নাম্বারটাও? হ্যাঁ। না করলে হয় না? এই, তুই তো জিএফ কে বলতো। ও কি বলছে সেটাই করো। এখন রাখছি। কল কেটে দিয়ে ফোন পকেটে নিল। মানে বুঝলাম না। জিএফ আমার, বাট যেভাবে শাসন করছিলি কিছু সময়ের জন্য মনে হচ্ছিল তোর জিএফ। তুই ভয় দেখাতে পারিস না, তাই আমি ভয় দেখিয়ে দিলাম। বাট আমি লক্ষ্য করছি তুই আমাকে আর জ্বালাচ্ছিস না। কারণ কি? তোর মাথার বুঝা যদি জয় মাথায় নিয়ে এগিয়ে দেয়, তখন কি তুই ওকে লাঠি মেরে ফেলে দিবি? আরে না, ওকে ফেলে দিলে আমার কাজ করবে কে? এটাই পাগলা। থাক তুই, আমি এখন নিচে যাচ্ছি। শালা ভাই হোস বলে এই কাজটা করছি, না করলে আবার দুজনকেই গলায় দড়ি নিয়ে ব্রেকআপ করতে হবে। ওই ফোন দিয়েছে। নে। ভাইয়া ফোন দিয়ে চলে গেল। ফোন থেকে তাহসানের ঈশা গান অন করে ফেসবুকে গেলাম। কিছু সময় পরেই একটা মেসেজ আসলো। মেসেজ অপশনে গিয়ে দেখলাম জান্নাত হাই পাঠিয়েছে। শালির হাই পাঠানো বের করছি। ওর আইডিটা সোজা ট্রান্সফার করে ব্লক লিস্টে শিফট করে দিলাম। আহা, কত যে ভালো লাগছে। কুত্তি আমারে অপমান করা, তাই না? এখন বুঝ কেমন লাগে। আরো কিছু সময় ছাদে থেকে ফেসবুক চালানোর পর নিচে আসলাম। নিচে আব্বু আম্মু বসে কথা বলছিল, মাঝখানে আমি আসলাম। একটা কথা ছিল। কি কথা? ভাইয়ার জন্য একটা মেয়ে দেখেছি, যদি তোমাদের ভালো লাগে তাহলে বিয়ে করাতে পারো। তুই মেয়ে পেলি কোথায়? কাজিন। কাজিন মানে? মানে মেয়েটা কাজিন। কার কাজিন? কার নাম বলবো ভাবছি। কি হলো, চুপ করে আছিস যে? হ্যাঁ, আমার এক বন্ধুর। নাম কি? অরিতা। আর তোর বন্ধুর? এত কিছু জেনে লাভ নাই। আমি তোমাকে ঠিকানা দিচ্ছি, পরশু তোমরা দেখতে যাবে। ঠিক আছে, যাব। কিন্তু যদি নীল রাজি না হয়? ওর ঘাড় রাজি হবে। ঠিক আছে। আর তুই অভির মাকে আসতে বললি না যে? আম্মু, আমি মাকে কল করেছিলাম, বললো অফিসের কাজের চাপ একটু বেশি। আচ্ছা, ভাইয়াকে বলো আমি আর ফোন নিয়ে বাইরে গেছি। সন্ধ্যায় আবার বাইরে কেন? আড্ডা দিতে। নীল কিন্তু? নীল কিছু না, আমি গেলাম। বাসা থেকে বের হয়ে জান্নাতের কথা মনে হতেই কল দিলাম। হ্যালো। জি, কে বলছেন? আমি আসলে উনি মানে কি? আরে বোঝো নাই, মুই হলাম তোমার উনি। সরি, আপনার নাম কি? নামটা তো নাই। কি বলছেন এসব? আসলে হয়েছে কি, একদিন রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখনই কিছু বলা এসে নাম জিজ্ঞাসা করলো, তো মুই মোর ফিউট নাম। ফিউট না, কিউট হবে। ওই তো ফিউটার কিউট। তো হয়েছে কি, সেদিন আসার পথে পোলাগো নাম কইতেই তারা আমার নাম কেড়ে নিতে চায়। মুই একলা মানুষ, কেমনে ওগো সবার লগে পেরে উঠি কন দেহি। আপনার বাসা কি বরিশাল?
বাসার ঠিকানা তো তুমি অনেক আগে থেকেই জানো। আমি আপনাকে চিনতে পারছি না, প্লিজ আপনার পরিচয় দেন। এই মাইয়া, আমার কথা তুমি কি বুঝতে পারো না? ওই শালা কুত্তা, তোর সাথে ভালোভাবে কথা বলছি বলে ভেবে নিস না। আমি শান্ত স্বভাবের বেটা, তোর ঠিকানা দে, তোর বাসা থেকে তুলে আনবো। আহা, বছর আগিয়া গেছে। চুপচাপ ওর গালিগুলো শুনতে লাগলাম। ওই ছ্যাঁচড়ার ঘরের ছ্যাঁচড়া, কথা কস না কেন, বল এখন। আমি আপনাকে আই লাভ ইউ। শালা জুতা চিনস? কোন ব্র্যান্ডের জুতা? আর কখনো আমাকে কল দিয়ে বিরক্ত করবি না, করলে তোর খবর আছে বলে দিলাম। কোন চ্যানেলে সম্প্রচার করা হবে? জাহান্নামের চ্যানেল। বাহ, খুব ভালো। তা তুমি কি সাংবাদিকতা করবে? বাইন, রাখ ফোন। বকাটা দিয়েই কল কেটে দিল। কতদিন পর রাগাতে পারলাম, কত যে ভালো লাগছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। বন্ধুদের কল দিয়ে কলেজ গেটে আসতে বললাম। সেখান থেকে কোথাও হাঁটতে যাব। কোথাও যাবি নাকি? দেখি কোথায় যাওয়া যায়। মানে হুদাই। হুদাই চল। তারপর সবাই মিলে অনেকটা সময় নিয়ে ঘোরাঘুরি করতে লাগলাম। আগে তো প্রায় প্রতিটা রাত জেগে বন্ধুরা মিলে আড্ডা দিতাম, বাট বনবাসে যাওয়ার পর থেকে আর এসব আড্ডা দেওয়া হয়নি। যদিও রাতে বের হয়েছি, তবে শুধুমাত্র জান্নাতের সাথে কথা বলার জন্য। হঠাৎ করে জান্নাতের কথা মনে হতেই বন্ধুদের বিদায় দিয়ে বাসার দিকে রওনা দিলাম। একটা সময় ছিল যখন কত পাগল ছিলাম, জান্নাতকে সব সময় খুশি রাখতে চেয়েছি, বাট মাঝখানে সব উল্টাপাল্টা হয়ে যায়। হয়তো ভুলটা আমারই ছিল। অতীত, সবার মতো প্রথম দিনেই জান্নাতের সাথে আমার পরিচয় হয়নি। নিজেকে গুছিয়ে নেওয়ার সাথে সাথে নতুন একটা পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য 1 মাস অতিবাহিত হয়। তখন আমি জান্নাতকে চিনতাম না। কিছুদিন পর আসে সেই দিন, যেদিন আমি জান্নাতকে ভালোভাবে লক্ষ্য করি। ক্যাম্পাসে বসে কথা বলছিলাম, তখনই একটা নীল কালারের ড্রেস পরে অপরূপ মেয়ের আগমন হয়। হ্যাঁ, সেটা অন্য কেউ না, জান্নাত ছিল। প্রথম দেখাতেই ওর মায়াবত চেহারা এবং হাসি দেখেই প্রেমে পড়ে যায়। যেমন হাসি তেমনি গালে টোল পড়ে। বন্ধুদের থেকে উঠে জান্নাতের দিকে এগিয়ে যেতেই একটা ছেলে ওর সামনে হাঁটু গেড়ে প্রপোজ করে। প্রেম হওয়ার আগেই দেবদাসের মতো করুণ কাহিনী হয়ে পড়ে। ঘরে বন্ধুদের কাছে আসতেই থাপ্পড়ের শব্দ পেয়ে পেছনে তাকিয়ে দেখলাম প্রপোজ করা ছেলেটা মাটিতে পড়ে আছে। তখনই বুঝে গেছিলাম এই মেয়েকে বসে আনা কতটা কঠিন কাজ হবে। আড়ালে থেকে জান্নাতের সব খবর নিতাম, তবে সামনে থেকে কখনো কথা বলার সাহস পাইনি। অনেকবার চেষ্টা করেছি, বাট ওর মুখটা দেখলে সব গুলিয়ে ফেলি। অনেকটা দিন চলে যায় ওর পিছে ঘুরে ঘুরে। জান্নাত এবং ওর কয়েকটা ফ্রেন্ড হেঁটে কলেজ শেষ করে হোস্টেলে যাচ্ছিল, আর আমি অসহায় একটা ছেলে ফলো করছিলাম। ওই এদিকে আসো। আমি? তুমি ছাড়া কে আছে? হ্যাঁ বলো। কি সমস্যা? কই, কি সমস্যা হবে? ফলো করছো কেন? তোমাকে কখন ফলো করলাম? তাহলে আমাদের পিছনে আসার কারণ কি শুনি? কারণ এই মেয়েটা। আমি মানে? এত কিউট একটা মেয়েকে ফলো করাটাই স্বাভাবিক। নাম কি? নিলয়। আর তোমার? নাম জানো না, ঢং করো। সত্যি জানি না, তখন জানতাম না। আর কখনো আমার পিছনে যেন না দেখি। সামনে থেকে দেখলে কি কোনো সমস্যা হবে? ভালোই কথা বলতে জানো দেখি। সবার সামনে না, বাট কেন জানি না আজ নিজেকে রোমান্টিক লাগছে, তাই কথাগুলো বলতে পারছি। আল্লাহ হাফেজ। প্রেম করার জন্য কোনো কন্টাক্ট নাম্বার পাবো কি? প্রেম করার জন্য দিব না। তাহলে কি বললে দিতে? বন্ধুত্ব করতে চাইলে? হাই, আমি নিলয়, তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। মিলে ভালো লাগবে। তোমার নাম্বার? বন্ধুত্ব করলে কি নাম্বার দেওয়া লাগবে নাকি? আসলে সেটা না, বাট আছে না ক্লাসের বিষয়, যদি কোথাও সমস্যা হয় তাহলে জিজ্ঞেস করে নিতে পারতাম একটু। শেয়ানা মাল আছে বটে। না হলে কি কথা বলতে আসতাম? 017 নাম্বার। এই ঋণ কখনো শোধ করতে পারবো না। মজা নাও। একটু। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সেদিনের পর থেকেই জান্নাতের সাথে নিয়মিত কথা বলতে থাকি। ভালোবাসি ভালোবাসি বললেও কখনো সামনে বসে প্রপোজ করতে পারিনি। অপেক্ষায় ছিলাম জান্নাতের চোখের দিকে,
কবে আমাকে কথাটা বলতে দিবে। আর সেই দিনটাও চলে আসে। পকেটে করে একটা রিং নিয়ে জান্নাতের কাছে গেলাম। হাই। কিছু বলবে? আলাদাভাবে। কোথায় যেতে হবে? লেকের পাড়ে যাই। কি এমন কথা যার জন্য আমাকে লিখতে পারে যেতে হবে? গেলেই তো জানতে পারবে। যদি আমাকে কিডন্যাপ করো? আমার মতো ইনোসেন্ট ছেলে দেখে কি মনে হয় আমি কিডন্যাপার? করতেও তো পারো। আরে চলো তো। হুম। কলেজ থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে লেকের পাড়ে যেতে বললাম। এখন যদি আমি তোমাকে কিডন্যাপ করে খারাপ কিছু করি? তাই বুঝি। তো এই রিকশায় আমার সাথে কি করবা? সেটা তো সময় বলে দিবে। যে কথাটা বলার জন্য যাচ্ছি সেটা আগে শেষ করে নেই। দুজন কথা বলতে বলতে লেকের পাড়ে চলে আসি। মামাকে ভাড়া দিয়ে সামনের দিকে গিয়ে একটা বেঞ্চের উপর জান্নাতকে বসতে বলি। এখানে বসো। কেন? তোমাকে কিডন্যাপ করেছি। এখন তোমার বাসায় কল দিয়ে মুক্তিপণ দিতে হবে না? মজা ভালোই করতে পারো। এখন চোখ বন্ধ করো তো। কেন? করো তারপর। হুম। দেখো আমি কোনো প্রেমিক না, বাট কারো ভবিষ্যৎ বাবা। তাই বলছি, তুমি কি হবে আমার সন্তানের আম্মু? কথা দিচ্ছি কখনো কষ্ট দিব না। কখনো দিবে না তো? না। যদি দাও তাহলে? তোমার যেটা ইচ্ছা সেটা করবে। ঠিক আছে, তাহলে রিং পরিয়ে দাও। রিং পরিয়ে দিয়ে কিছু সময় গল্প করার পর আশেপাশে ঘুরতে লাগলাম। এখন বর্তমানে আসা যাক। বাসার কলিং বেল বাজাতেই আম্মু দরজা খুলে দিল। তুই বাইরে যাবি, যা। ওর ফোন নিয়ে যাওয়ার কি আছে? এমনি তোমার কাছে রেখে দাও। তোমার পাগল ছেলে ফোন চাইলে দিও। এখানে আবার আমাকে জড়ানোর কি দরকার আছে? নিবা নাকি? দে। আম্মুকে ফোন দিয়ে রুমে এসে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। এইভাবেই কয়েকটা দিন চলে গেল। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, ঘোরাঘুরি করা সবই যেন ফিরে পেয়েছি। কলেজের মাঠে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। তখন সাইফ আসলো। দেখে মনে হচ্ছে একদম মন ভালো নেই। কিরে, তোর কি হলো? সারা বিয়েটা খেতে পারলাম না। কার বিয়ে? অরিতা আপু। অরিতা মানে? আমার আপু। তোর বোনের নাম তো সাবিলা। আমার খালাতো বোন। ডক্টর তোর বোন? বিয়ে ভেঙে গেছে? হ্যাঁ। তুই জানলি কি করে? আরে বেটা, আমরাই তো তোর বোনের বিয়ে ভেঙে দিয়েছি। তবে ক্রেডিটটা তোরই। ক্রেডিট মানে? তুই যে বললি না ছেলেকে কি কি বললে বিয়ে ভেঙে যাবে, আমরা ঠিক সেগুলোই বলছি। আমি আমার বোনের সাথে এমন করতে পারলাম? শালা একটা কুলি দুলা হয়ে পেয়েছিস, এটাই অনেক। ভাগ তোর দুলাভাই, আমি আজকেই সবকিছু বলে দেব। যা, এদিকে আমি আমার বোনের থেকে ফোনটা নিয়ে নেব। খুব বেশি দরকার হলে আব্বু আম্মুকে বলে দেব। ব্যাস, এটুকুই। তুই জানলে কি করে? তুই আমার বন্ধু আর আপনি আমার বোন। শালা তোদের খোঁজ না নিয়ে কাদের খোঁজ নেব শুনি? মানে বুঝলাম না, সাইফ আর তোর বোনের মধ্যে কি? দুজন দুজনকে ভালোবাসি। দুজন না, শুধু আমি। কেন? আপিয়া তোকে লাভ করে না? না, শুধুমাত্র কথা বলি। কখনো বলেছিস? অনেকবার, প্রতিবারই না করেছি। আহা, বৎসর কত দুঃখ। ভাই, তুই চাইলে কিন্তু হবে। শালা যেটা করবি কর, আমি আমার বোনকে এসব বলতে পারবো না। বাট অন্যদিকে গেলে তোর খবর আছে। এত চিন্তা করে লাভ নাই। আপনার না থাকলেও আমারও তো আছি। ধন্যবাদ ভাই। তোকে বলিনি হেল্প করব, তুই আমাদের হেল্প করলে আমরা তোকে হেল্প করব। কি করতে হবে? তোর বাসার সাথে তোর খালার বাসার ভাইয়ার নামে খুব বেশি সুনাম করতে হবে। বলবো আমাদের সবসময় জেলে নিয়ে পিটানি দেয়। আরে ভাই, কখনো আদর করলে তো সুনাম করবে। তোকে কল দিয়ে আমি সব বলে দিব। ঠিক আছে। সবাই মিলে আরো কিছু সময় কথা বলার পর বাসায় চলে আসলাম। আগামীকাল আম্মু আব্বুর সাথে আমাকেও নাকি অরিতা ভাবির বাসায় যেতে হবে। যদিও আমার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আম্মু আব্বুর কথা মতো যেতে হবে। পরের দিন আব্বু আম্মুকে সাথে করে গাড়িতে উঠে ড্রাইভ করতে লাগলাম। ভাবিদের বাসা বেশি দূরে না, নওগাঁ মহাদেবপুর যেতে 2 ঘন্টা সময় লাগলো। ভাবিদের বাসায় আসতে দেখলাম সাইদ আগে চলে আসছে। তুই আসলি কখন? আপুর সাথে কাল রাতে আসছি। ও, ভিতরে আয়। সাইফের সাথে ভিতরে আসার পর আমাদের বসতে বলল। আব্বু আম্মু ওনাদের সাথে কথা বলছে, আর এদিকে আমি আর সাইফ কথা বলছি। ভাবি কোথায় রে? রুমে আছে, চল। দুজন মিলে রুমে আসলাম। কেমন দিলাম ভাবি জান? উত্তর তুই এখানে? সকিনা, তুমি এখানে?
তুই আমার বাসায় কি করছিস? জান্নাত, তুই নিলয়কে চিনিস? কে কথা বলছিস না কেন? না তো, আমি তো সাইদকে বলছি। তুই এখানে কি করিস? তাহলে নিলয় সকিনা বললি কেন? তুই তো একদিন তোর খালাতো বোনকে বলছিলি সকিনা। কবে? আরে ভুলে গেলি? সেদিন ফোনে কথা বলছিলি আর আমরা তোর পাশে দাঁড়িয়েছিলাম। আমার ঠিক মনে পড়ছে না। মনে পড়ার আর কিছু বলার আগেই বাইরে থেকে ভাবিকে ডাকলো, সাইদ তুইও যা। আমি কেন? কাল ফোনে যেগুলো বলতে বলছি সেগুলো বলবি। তুই সাথে চল। শালা, আমি ওখানে গেলে উল্টা হয়ে যাবে। কেন? তুই যাবি নাকি আফিয়াকে এখনই কল দিয়ে বলবো? আরে যাচ্ছি তো। তাড়াতাড়ি যা। রুম থেকে ভাবির সাথে সাইদ নিজেও বের হয়ে গেল শালা লুচু, তুই এখানে কেন আসছিস? বিয়ের প্রস্তাব দিতে। তোরে তো জীবনেও আমি বিয়ে করব না। আমার বই গেছে তোরে বিয়ে করার। আমি তো তোর বোনের সাথে বিয়ের প্রস্তাব নিয়ে এখানে আসছি। ছি, শেষ অব্দি আমার বোনের সাথে? লজ্জা করে না তোর? আমার লজ্জা পাওয়ার কি আছে বুঝলাম না। আমি এখনই আপুকে বলে দেব। কি বলবি? তুই 1 নাম্বারের লুচু। আমি লুচু হলে তোর বোনের কি? তোর বোন তো আমাকে বিয়ে করছে না। তাহলে কাকে? আমার বড় ভাই। তোর ভাই কি করে? পুলিশ। ওয়েট, টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে কিছু একটা খুঁজতে লাগলো। অনেকটা সময় খোঁজাখুঁজি করার পর ফোন থেকে বের করে দেখালো। এটা তোর কি হয়? ভাই কেন? বাসা থেকে বের হয়। মনে হচ্ছে তোর বাসা। হ্যাঁ, আমার বাসা। মুই কিন্তু এখন প্রচুর পরিমাণে রেগে যাচ্ছি। শালা বরিশাইল একটা, কথা বলবি না। শোনো, সমস্যা আমার আর তোমার মধ্যে। এখানে ওদের সম্পর্ক শেষ করার কি আছে? তুই ভালো হলি কি করে? আমাকে যা বলার বলো, বাট ওদের নিয়ে কিছু ভেবো না। হ্যাঁ, আমার আর তোমার ভাইয়ের সম্পর্ক ভালো না, বাট তোমার আপু আর ভাইয়ার অনেক দিনের রিলেশন তোমার ছোট একটা কথা নিমিষে শেষ করে দিতে পারে। তো সকিনা, তুমি কি মোর কথার লগে সহমত? শালা বের হ রুম থেকে। ওকে। রুম থেকে বের হয়ে আসবো তখনই পেছন থেকে টেনে ধরলো। কি হলো? আমি কি করেছি যার জন্য তুই আমার সাথে এমনটা করলি? আমার এই মনে না, সরি, মোর এই গালে নিউক্লিয়ার বোমা ফেলছো। এখনো প্রচুর ব্যথা করে। কুত্তা। আচ্ছা শোনো, এখন আমার কি করতে মন চাইছে জানো? কি? তোকে কোলে নিয়ে বেলকনিতে থেকে নিচে ফেলে দিতে। তুই জীবনেও ভালো হবি না। তোর খারাপ হলে চলবে। আর কোনো কথা না বাড়িয়ে রুম থেকে বের হয়ে আসলাম। পাগড়িটারি দিয়া বিশ্বাস নাই কখন সুন্দর গালটা লাল করে দিবে। তাহলে কথা সেটাই রইল। হ্যাঁ, আমিও চাই শুভ কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। এখন তাহলে উঠি। সাবধানে যাবে। ভাবিকে ইশারা করে বাইরে আসতে বললাম। বাইরে এসে দাঁড়াতেই ভাবি আসলো। কাজ তো হয়ে গেল মনে হচ্ছে। সাইদ এত কিছু জানলো কি করে? আগে তো কখনো ওদের একসাথে দেখিনি। প্ল্যান আর তোমার বিয়ে ভাঙার হাতিয়ার সাইড ছিল। সাইদ এমন করছে বাট না জেনে। কিভাবে? সব খুলে বললাম। তোমরাও পারো বটে। আমার একটা জিনিস লাগবে, খুব দরকার। কি? তোমার বোনকে। মানে? মজা করছিলাম। একটা বাইক লাগবে। নীলের তো আছে। পুলিশের বাইক নিয়ে চালাতে আমার একদম ভালো লাগে না। ঠিক আছে, বিয়ের পর আমি আর তোমার ভাই কিনে দেব। পাক্কা? পাক্কা। বিয়ের আগে দেবর ভাবির এত কথা, বিয়ের পর কি হবে? বিয়ের পর তো পুরাতন হয়ে যাবে, তাই নতুন থাকতে থাকতেই কথা বলি। কি বলো ভাবি? মায়ের দেব শয়তান। এখন গাড়িতে উঠ, বাসায় যেতে হবে। কিছু খেতেও দিল না। আসছি ভাবি। সাবধানে যাবে। গাড়ি ড্রাইভ করছি। হঠাৎ আম্মু বলল, একটা সত্যি কথা বলবি? কি কথা? তুই কি আগে থেকে মেয়েটাকে চিনতি? সত্যি বলবি? না, বাট ভাইয়া চিনতো। ওরা একজন আরেকজনকে অনেক আগে থেকে ভালোবাসে। ভাইয়া আমাকে বলাতেই তোমাদের বলি এবং এখানে আসি। তাহলে ওই ছেলেটা? আমি জানতাম না। সাইফের কাজিন হয় বলে আগেই বলতাম। যে ভাইকে দেখতেই পারিস না, সে ভাইয়ের জন্য এত কিছু। তবে ভালো লাগছে, তোরা দুজন এখন বন্ধুর মতো আচরণ করছিস। সবাই কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। আম্মু আব্বুকে বাসায় রেখে মোড়ে গিয়ে বন্ধুদের সাথে সিগারেট খাচ্ছি। তখন পুলিশের গাড়ি দেখে
হাত থেকে সিগারেট ফেলে দিলাম। কোন হালায় যে ভাইয়াকে বলে দিবে তার ঠিক ঠিকানা একদম নাই। এই নিলয়, কি হয়েছে? তোকে স্যার থানায় যেতে বলছে, আর্জেন্ট। যেতে পারবো না। খুব দরকার নাকি? যাচ্ছি। শালার জন্য শান্তি মতো একটা সিগারেট খাইতে পারলাম না। বন্ধুদের থেকে চলে এসে থানায় গেলাম। মেজাজ পুরা গরম। ভাইয়ের রুমে গিয়ে ধপাস করে চেয়ারে বসলাম। কি বলবি বল। ওর বাসা থেকে কি বললো? ভাবির থেকে শোন। কিভাবে শুনবে? ওর তো সিম নাই। তোর ফোন দে। কেন? কল দেব। কাকে? তোর শ্বশুরকে শালা ফোন দে। ভাইয়ার থেকে ফোন নিয়ে জান্নাতের নাম্বারে কল দিয়ে স্পিকার অন করে ভাইয়ার দিকে এগিয়ে দিলাম। শালা লুচু বদমাশ কুত্তা, তোরে বলছি না এই নাম্বারের কল দিবি না। ওই সেমরি, মুই কেটা চিনস? তুই কেডা? আমি হলাম তোর আপুর সাথে যার বিয়ে ঠিক হয়েছে তার ছোট ভাই, মানে তোর বিয়াইন। তুই? হ্যাঁ, অনেক বকা দিছিস। এখন তোর বোনের কাছে ফোন দে। কেন? যা বলার আমাকে বল। ভাইয়া বলবে, শুনবি? নো থ্যাঙ্কস, দিচ্ছি ওয়েট। কিছু সময় পরেই ওপাশ থেকে ভাবির আওয়াজ শুনতে পেলাম। হ্যাঁ বলো। এখন তোর যা ইচ্ছা জিজ্ঞেস কর। আমি বাইরে গেলাম। হুম। রুম থেকে বের হয়ে বাইরে এসে একটা চেয়ারে বসতেই একটা পুলিশ বলল, অনেকদিন পর থানায় আবার? হুম। আবার কি করেছিস? আমার মতো ছেলে কি করবে শুনি? কোথায় ঘুরতে আসছি। মজাটা ভালোই ছিল। স্যার, একটা প্রশ্ন করি? কর। কিছুদিন আগে থানায় একটা মামলা করা হয়েছিল। সে নাকি আন্ডারওয়ার্ল্ডের সাথে মিশে কাজ করে। আন্ডারডগ নাম ওর। সে নাকি অনেক পাওয়ারফুল। অনেক বেশি। তার নামে কে মামলা দায়ের করেছিল? তার কোনো খোঁজ? যেদিন আন্ডারডগের নামে মামলা করে তারপর দিনই তার লাশ জেনে পাওয়া যায়। কাজটা তাহলে ওর কাজ? হুম। তুই এইসব জেনে কি করবি? এমনি জেনে রাখা ভালো। হুম, বাট বাইরে ভুলেও এই আন্ডারডগের নাম মুখে আনবি না। রাকিব ভাইয়ের সাথে কিছু সময় কথা বলার পর ভাইয়া রুম থেকে বের হয়ে আসলো। কি কথা বলছিস? এমনি টুকটাক। এখন বাসায় যা। টাকা দে গাড়ি ভাড়া। বাইক আছে, নিয়ে যা। ওকে। থানা থেকে বের হয়ে বাইক নিয়ে সোজা বাসায় আসলাম। এইভাবে অনেক কয়েকটা দিন অতিবাহিত হলো। ভাইয়ার বিয়েও ঠিক হয়ে গেছে। মাত্র কয়েকদিন পর বিয়ে। বাসায় আগে থেকেই সব সাজানো হয়েছে। পুলিশ অফিসারের বিয়ে বলে কথা। সকালে আম্মুর ডাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আজকে পাগলা পুলিশের বিয়ে। বাসায় কম বেশি অনেক মেহমান আসছে। ভাইয়ার তেমন কোনো বন্ধু নেই। যা দু একজন আছে তারা আসছে। দুপুরবেলা সব নিয়ম কানুন মেনে বিয়ের গাড়ি ছাড়লো। আমি এবং আমার হারামি বন্ধুদের জন্য বাস। যদিও এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। বাস হোক বা মাইক্রো, বাসে বসে বসে সবাই কথা বলছি। তখনই আবরাব দাঁড়ালো। হ্যালো গাইস, তোর কি হলো? আজকের এই খুশির দিনে সবাইকে একটা সত্যি কথা বলার জন্য দাঁড় হয়েছি। কি সত্যি কথা? আবরাবের বিয়ে ঠিক হয়েছে। ও শালা, কার সাথে হলো? আরে এটা না, তাহলে কি? আমি আমেরিকায় যাচ্ছি কেন? কিছু কাজের জন্য। আসবি কবে? 2 মাস তো লাগবে। ও। তারপর সবাই কথা বলতে বলতে ভাবিদের বাসায় চলে আসলাম। বাসার ছাদে কয়েকটা বন্ধু কথা বলছি। তখন জান্নাত আসলো। জান্নাতকে এখানে দেখে রাফি, জয়, রাহুল হা করে তাকিয়ে আছে। জান্নাত, তুমি এখানে? আমার বাসা আমি থাকবো না তো কে থাকবে? তাহলে অরিতা ভাবি তোমার? হ্যাঁ, আমার আপু। কেন, সমস্যা তোদের? উফ, একদম না। সাইফ তোকে নিচে রাখছে। চল। দুজন চলে যাবে তখন বললাম, বেআইন সাহেবা কি? কেমন আছেন গো? অপরিচিত মানুষকে বলি না। তাই নাকি? হ্যাঁ তাই। তোমাকে কিন্তু হেভি লাগছে। পাম দিয়ে লাভ নাই। সত্যি বলছি। ভালো, আসছি এখন। কোথায় যাবে? অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। এছাড়া অনেক ছেলে আসছে, তাদের কাছে ভালো হতে হবে। ও, তাহলে আমি শুধু মেয়েদের দিকে তাকাতাম, তাই না? সরি, আপনার কথা বুঝলাম না। তোর বোঝা লাগবে না, যা ভাগ। ভুল করতে পারি, বাট ভাগে একটু কাঁচা আছে। বই, তুই যা প্লিজ, না হলে তোর নাকের উপর ঘুষি মেরে নাক ফাটিয়ে দেব। সাহস কত! আর কোনো কথা না বাড়িয়ে জান্নাত নিচে চলে গেল। কিছু সময় বন্ধুরা মিলে আড্ডা দেওয়ার পর সাইফ খাওয়ার জন্য আমাদের ডেকে গেল। কারো কিছু লাগলে আমাকে বলবো। তোর খালাতো বোনকে নিয়ে আয়। কেন?
আমাদের সেবা যত্ন করবে। শালা শেষরামি বাদ দে। কি হলো রাখছিস কেন? তারপর সবাই খাওয়া শুরু করলাম। বিশ্বাস নাই কখন কোথা থেকে পাগড়িটা এসে আমার খাওয়া বন্ধ করে দিবে। খাওয়া শেষ করে ভাবিদের বাসার নিচে বাগানে সবাই মিলে বসে কথা বলতে লাগলাম। হঠাৎ করে জান্নাত আসলো। কি করছেন সবাই? লুডো খেলবেন? খেলতে তো ইচ্ছেই করে, বাট আপনাদের গ্রুপের একজনকে দেখি ইচ্ছা নাই। ইচ্ছা কোথায় গেছে? সব সময় ছ্যাঁচড়ামি করেন কেন? আমি ছ্যাঁচড়া? হ্যাঁ, অনেক বড়। তাহলে তুই কি? নিলয় সবাই দেখছে, ছাড়ো। যদি না ছাড়ি? অনেক খারাপ হবে। তোমার এখানে মিষ্টি দিতে ইচ্ছা করছে। আমাকে ছাড়তে বলছি নিলয়। চুপ। জান্নাতের ঠোঁটের দিকে নিজ ঠোঁট নিয়ে যেতেই ঠাস করে একটা মেরে দিল। জান্নাতকে কিস করতে যাওয়ার আগেই ঠাস করে মেরে দিল। সবার সামনে এভাবে থাপ্পড় দেওয়া একদম সহ্য হচ্ছিল না। কম বেশি সবাই আর চোখে তাকিয়ে আছে। জান্নাত মুখে হাত দিয়ে চুপ করে আছে। আমি নিজেও কিছু বলতে পারছি না, শুধুমাত্র গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। সাইফ উঠে আমাদের কাছে আসলো। জান্নাত, তুই ওকে মারলি কেন? কি হলো কথা বল। আমি সরি, তোমাকে আমি মারতে চাইনি, বাট তুমি সবার সামনে কিস করতে আসাতে কেমন একটা লাগছিল, তাই না চাওয়াতেও মেরে দিতে বাধ্য হয়েছে। প্লিজ আমাকে মাফ করে দাও। তুই জান্নাতকে কিস করতে চাইছিলি মানে? সাইফকে কিছু না বলে সেখান থেকে চলে আসতে লাগলাম। চাই না বিয়ে, বাসায় এমন কোনো সিন ক্রিয়েট হোক যেটা করলে সবার মন খারাপ হয়ে যাবে। কোথায় যাচ্ছিস? এখানেই। আমার উত্তর দিয়ে যা। বন্ধুরা সবাই চলে আসছে। কি হলো বল, কেন তুই ওর সাথে এমনটা করতে চাইছিলি? সরি। নীলয়, তোকে আমি অনেক ভালো মনে করতাম, আর তুই এমন হবি কখনো ভাবতেও পারিনি। কি হয়েছে সাইফ? নীলয় আমার খালাতো বোনকে কিস করতে গেছিল। তো তো মানে তোর বোনকে যদি কেউ কিস করে কেমন লাগবে? ভালো লাগবে, তাই না? সাহেব আস্তে কথা বল, সবাই দেখছে। দেখতে দে। শালা, তুই তো আগে কখনো এমন ছিলি না, তাহলে আজকে না তুই আমার বোনের সাথে এমন করতে আসছিলি? হ্যাঁ, জানাত আমার খালাতো বোন, বাট বোন তো। ভাই, আমি তোকে সব খুলে বলবো, তুই প্লিজ আমার সাথে চল। নিলয়কে আমি অনেক আগে থেকে চিনি, তুই আমার সাথে রুমে চল। জান্নাত সাইডকে টানতে টানতে নিয়ে যাওয়ার সময় বলল, তুই কারো বন্ধু হওয়ার যোগ্য না, তুই বন্ধু নামের কলঙ্ক, আর কখনো আমার সাথে কথা বলার চেষ্টা করবি না। আর কিছু বলার আগেই জান্নাত সাইফকে নিয়ে চলে গেল। নিলয়, এটা বিয়ে বাড়ি, তোর আর জান্নাতের সম্পর্ক কেউ জানে না, আর তোদের বাসা থেকে মেনে নেবে কিনা সেটাও জানি না। তাদের দুজনের সম্পর্ক কি ঠিক বুঝলাম না। দুজন দুজনকে লাভ করে। তুই জানলি কি করে? আমি তো আসলে হ্যাঁ মনে পড়েছে, আমাকে কল দিয়ে নিলয় বলেছে। ও, এসব ভালো লাগছে না। চল ওখানে বসি। না, আমাকে যেতে হবে। কোথায় যাবি? আরেকটা মায়ের কাছে। কিন্তু আঙ্কেল তো একটা মতো বিয়ে করেছে। সেটা রাফিদের থেকে জেনে নিস। আমি গেলাম, আর আব্বু আম্মু কিছু জিজ্ঞাসা করলে বলবি সমস্যার জন্য ওখানে গেছে। বাই, ভালো থাকিস। আর সেখানে না থেকে চলে আসলাম। মোড়ের পাশে দাঁড়িয়ে থাকার পর বাস আসলো। কোনো কিছু না ভেবেই বাসে উঠে পড়লাম। অনেক কাজ যে বাকি আছে। অভিদের বাসায় আসতে অনেকটা রাত হয়ে গেল। বাসার বাইরে থেকে কলিং বেল চাপতেই দরজা খুলে দিল। নিলয়, তুই এত রাতে? দেখতে আসলাম। আর ভিতরে আয়। তুই বস, আমি তোর জন্য জুস নিয়ে আসছি। সেসব লাগবে না মা, তুমি এখানে বসো, কিছু কথা আছে। যা বলার পরে বলবি, বাট তার আগে তোকে কিছু খেতে হবে। ক্ষুধা নাই? আমি শুনবো না। পানি খাচ্ছি। ওকে। চুপ। ফ্রিজ থেকে জুসটা বের করে গ্লাসে করে আমাকে দিল। এখন বল। আমি এখানে 2 দিন থাকবো, তারপর এখান থেকে চলে যাব। বাট কেউ যদি জিজ্ঞাসা করে কোথায় গেছিলাম, বলবে ট্যুরে গেছে। কিন্তু কেন? কারণ আমি সত্যি করে ট্যুরে যাচ্ছি। কার সাথে যাবি? ফ্রেন্ড, তুমি চিনবে না। ঠিক আছে, তুই রেস্ট নে, অনেকটা পথ জার্নি করে আসছিস। বসে না থেকে অবি রুমে গেলাম। যদিও আরো রুম রয়েছে, বাট দুজন একসাথে ঘুমাইলে ভালোই হবে। বাসায় থেকে অবির সাথে আড্ডা এবং মায়ের সাথে গল্প করে 2 দিন কাটালাম। আম্মু বারবার মাকে কল করে জিজ্ঞেস করছিল আমি এই বাসায় আছি কিনা। 2 দিন পার করার পর মাকে বলে বাসা থেকে চলে আসলাম।
2 মাস বাইরে থেকে কাটাতে হবে। এটা করলে হয়তো জান্নাতের প্রতি রাগটাও কমে যাবে। আমি চাই না জান্নাত আমার জন্য কষ্ট পাক, বাট সেদিনের ওই থাপ্পড়টার জন্য কেন জানি ওকে নিয়ে আর ভাবতে ইচ্ছে করে না। 2 মাস পর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর মাথার মধ্যে সব মনে করছি। অনেক দিন হলো সবার সাথে যোগাযোগ নেই, থাকবেই বা কি করে। কখনো যোগাযোগ করতেই চাইনি। এটা না যে কারো কথা মনে পড়তো না, সবার কথা মনে পড়তো, বাট জান্নাতের কথা তেমন মনে পড়েনি। জান্নাত নিজের মন জান্নাতকে ভুলিয়ে দিতে চায়। আর না হেঁটে বাসের জন্য রাস্তার পাশে দাঁড়ালাম। কিছু সময় পর বাস আসতেই উঠে বাসের একটা সিটে বসলাম। জান্নাতকে কতই না ভালোবাসতাম, কিন্তু এখন যতটা ভালোবাসি তার থেকে বেশি ওকে অসহ্য লাগে। মনে পড়লেও আগের মতো কিছুই ভাবি না। একটা সময় ছিল যখন কিনা জান্নাতকে নিয়েই ভাবতাম, বাট হঠাৎ করে আমার কি হলো নিজেও জানি না। টিকিট টিকিট টিকিট, সবাই টিকিট বের করেন জলদি। হঠাৎ বাস কন্ডাক্টরের আওয়াজ শুনে নিজেকে স্বাভাবিক করলাম। ভাই আপনার টিকিট। এখনকার একটা 350 টাকা। মাথাটা সিটের সাথে হেলান দিতেই বাস আবার থামালো। প্রায় 5 মিনিটের মতো বাস দাঁড় করিয়ে রাখার পর পুনরায় চলতে শুরু করলো। হঠাৎ কোথা থেকে একটা মেডিকেল ড্রেস পরা মেয়ে গাড়িতে উঠে আমার পাশের সিটে বসলো। কি জানালার কাছে বসতে দিবেন প্লিজ? শিওর। সিট থেকে উঠে ওনাকে বসতে দিয়ে অন্য সিটে বসলাম। ধন্যবাদ। হুম। হাই, আমি দীপা। আমি নিলয়। কি করেন আপনি? পড়াশোনা। আপনি? আমিও মেডিকেল স্টুডেন্ট। গুড। আপনার জিএফ আছে? কেন? না মানে আপনাকে দেখে অনেক মনমরা মনে হচ্ছে, হয়তো জিএফ প্যারা দেয়। জিএফ ছিল, বাট অনেকদিন আগে ব্রেকআপ হয়ে গেছে। আমার বিএফ আছে, যদিও সবসময় আমি নিজেই প্যারা দেই, বাট বেচারা কিছুই বলতে পারে না। কেন? কারণ ও আমার মামাতো ভাই, ছোট থেকে আমাদের বিয়ে ঠিক হয়ে আছে। গুড। দীপার সাথে কথা বলে বুঝলাম মেয়েটা অনেক মিশুক, ফ্রি হয়ে কথা বলতে পছন্দ করে। 5 ঘন্টার জার্নিটা না হয় মেয়েটার সাথে আড্ডা দিয়েই যাওয়া যাক। তোমার বাসায় কে কে আছে? আব্বু, আম্মু, ভাই আর ভাবি। বোন নেই তোমার? না। তোমার বাসায়? আব্বু, আম্মু, দাদা ভাই আর একটা ছোট ভাই। বড় দাদা কি করে? একটা ফার্মেসি চালান। আর ছোট ভাই ক্লাস 9। ও। দীপার সাথে কথা বলতে বলতে আমার গন্তব্যস্থলে চলে আসলাম। সাবধানে যেও। আর তোমার সাথে পরিচয় হয়ে অনেক ভালো লাগছে। আমারও। আল্লাহ হাফেজ। আমি হিন্দু। তোমার দাদা বলাতেই বুঝতে পারছিলাম। সাবধানে যেও। তুমিও? দীপাকে বিদায় জানিয়ে রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। অনেকদিন পর আবার বাসায় আসছি। বাসার সামনে আসার পর রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে বাসার কলিং বেল বাজালাম। কয়েকবার বাজানোর পর ভাইয়া দরজা খুলে দিল। তুই? হুম। মা বাবা বাইরে আসো, তোমার গুণধর ছেলে ফিরে আসছে। এত চেঁচানোর কি আছে? আমি ক্রিমিনাল নাকি যে চিল্লানি দিয়ে সবাইকে জানাতে হবে? শুধুমাত্র এটার জন্য তোর সাথে আমার কখনো বনে না। দরকার নাই পড়ার। আমি পাশ কাটিয়ে আসতে যাব, তখনই আম্মু আব্বু আসলো। কোথায় গিয়েছিলি না বলে? বলেই তো গেছিলাম। তুই এমন ভাবে কথা বলছিস কেন? ঠিকভাবেই তো কথা বলছি। কিভাবে কথা বলতে হবে? নিলয়, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, তারপর কথা হবে। দাঁড়িয়ে না থেকে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। বিছানার উপর বসে আছি, তখন ভাবি রুমে আসলো। মন খারাপ? না। হঠাৎ করে উধাও হওয়ার কারণ কি বলবেন ভাইয়া? ঘুরতে গেছিলাম। আমাদের রেখে? তোমাদের সাথে হানিমুনে গিয়ে আমি কি করব? জান্নাত ছিল তো আমাদের সাথে, তুমি গেলেও পারতে। দরকার নেই। খেতে আসো। যাও, আসছি। ভাবি রুম থেকে যাওয়ার পর আরো কিছু সময় বসে থাকার পর নিচে আসলাম। চুপচাপ খাবার খাওয়ার পর উঠে ছাদে চলে আসলাম। আনমনে দাঁড়িয়ে আছি, তখন ভাইয়া আর ভাবি আসলো। কি করছিস? দেখতেই তো পারছিস। এমন কথা বলার মানে কি? একা থাকতে চাই। ঝগড়া হয়েছে জান্নাতের সাথে?
এখানে আমাদের সাথে এমন করার মানে কি? জান্নাত নামের কাউকে চিনি না। তাই নাকি? তো আমি যে ওকে এতগুলো কথা শোনালাম সেটা জানি না। কাল আমাদের সাথে যাবে? কোথায়? আমাদের বাসায়। পারবো না। দেখা যাবে। পরের দিন বাসায় থাকতে ভালো লাগছে না, তাই বের হব। তখন আম্মু ডাকলো। শোন, বলো। কোথায় যাচ্ছিস? বাইরে আড্ডা দিতে। তুই নাকি অরিতাদের বাসায় যাবি? ভাবি বলেছিল, বাট আমি যেতে পারবো না। অরিতা কিন্তু মন খারাপ করবে, পরে দেখা যাবে আবার নীল তোর উপর রাগারাগি করছে। হুম। একটা কথা জিজ্ঞেস করি, কি? 2 মাস কোথায় ছিলি? ঘুরতে গেছিলাম। টাকা কোথায় পেলি? ছিল আমার কাছে। মিথ্যা বলছিস। আম্মু, আমি এটা বলতে পারবো না। প্লিজ, এটা শোনার জন্য আমাকে চাপ দিবে না। ঠিক আছে। আম্মুর সাথে টুকটাক কথা বলছি, তখন ভাবি আসলো। তুই এখনো রেডি হস নাই? এভাবেই যাব। আর ড্রেস প্যাক করিস নাই? রুম থেকে কয়েকটা ড্রেস তোমার ব্যাগের মধ্যে নিয়ে নাও। ঠিক আছে। কিছু সময় পর ভাবি রেডি হয়ে ব্যাগ নিয়ে নিচে আসলো। আমি রেডি। ভাই যাবে না? সদরে তার কিছু আছে? ও। আম্মু, আব্বু, আসছি। সাবধানে যাস। নিজেদের খেয়াল রাখবে, ঠিক আছে? ঠিক আছে। দুজন বাসা থেকে বের হয়ে বাস স্টপে আসলাম। কয়েকদিন থাকবে তাই আর গাড়ি নেওয়া হলো না। গাড়িতে দুজন পাশাপাশি সিটে বসার পর ভাবির থেকে ফোন নিয়ে গান শোনার সাথে ফেসবুক চালাতে লাগলাম। ভাবিদের বাসার সামনে আসতেই দেখলাম জান্নাত ছাদে দাঁড়িয়ে আছে। একবার তাকাতেই মাথা নিচু করে নিলাম। দাঁড়িয়ে রইলে যে, আয়। চলো। ভাবির সাথে বাসার ভিতরে আসতেই ভাবির মা বাবা রুম থেকে বের হয়ে আসলো। কেমন আছিস মা? ভালো। তোমরা সবাই কেমন আছো? ভালো। আর নিলয়, তোমার কি অবস্থা? জি, আমিও ভালো। তা বাবা, মাঝে মধ্যে কোথায় হারিয়ে যাও? যেখানে সাধারণ মানুষ ভয় পায় বাট কিছু মানুষের শান্তি মেলে, সেখানে থাকি। তোমার কথা ঠিক আন্দাজ করতে পারলাম না। আন্দাজ করার মতো কথা বললে ঠিকই আন্দাজ করতে পারতেন আঙ্কেল। বাবা, তুমি ওর কথা বাদ দাও। একদম টেরা, সব সময় উল্টোপাল্টা কথা বলে। নিলয়কে রুম দেখিয়ে দে। ভাবির সাথে উপরে গিয়ে একটা রূপ দেখিয়ে দিল। তুই গিয়ে ফ্রেশ হয়ে নে। ঠিক আছে। আর শোন, বলো। বাবা মায়ের সাথে অমন করিস না। ঠিক আছে। যা, ফ্রেশ হয়ে নে। ভাবি যাওয়ার পর রুমে গিয়ে ফ্রেশ হয়ে বাথরুমের বাইরে আসতে দেখলাম জান্নাত বিছানার উপর বসে আছে। কেমন আছো? কিছু বললাম না। রেগে আছো? আপনি কে? দেখো, আমি কিন্তু মজা করছি না। প্লিজ ভালো করে কথা বলো। রুম থেকে বের হ। আবার? এটাই আমার ভালো করে কথা বলা বোঝায়। আমি কিন্তু রেগে যাচ্ছি। আউট। এইটুকু বলতেই রুম থেকে চলে যাওয়ার জন্য ঘুরতে শার্ট খুললাম। হঠাৎ করেই কারো হাতের স্পর্শ পেলাম। আচমকা ঘুরে দেখলাম জান্নাত অপরাধীর চোখে তাকিয়ে আছে। তুই যাস নাই? তোর পিঠে এগুলো কি? কই, কিছু না তো। একদম মিথ্যা বলবি না। বল, এগুলো কিসের দাগ? জানি না, অনেক আগে থেকেই লেগে আছে। কেন মিথ্যা বলছিস? আগে তো কখনো বলিস নাই, তাহলে কেন এমন করছিস? তোর কথা বলা শেষ হলে যেতে পারিস। যাব না। মেজাজ কিন্তু একদম খারাপ করবি না। করলে কি করবি তুই? জান্নাতের কথা শেষ হতেই চুলের মুঠি ধরে মুখটা নিজের মুখ বরাবর নিয়ে এনে বললাম, আজ থেকে 2 মাস আগে খুব তো ভদ্রতা দেখাচ্ছিলি, আজ হঠাৎ এমন করার কারণ কি? সেদিন তোমার ফ্রেন্ড ভুল বুঝেছে, তো আমার কি করার আছে? আমি কি ওকে বলেছিলাম তুমি আমাকে কিস করতে আসছো? কে ফ্রেন্ড? সাইফ। বন্ধু তো আমার না, ওটা তো তোর কাজিন। হয়তো তলে তলে অন্য কিছু হতে পারে। কি বলতে চাইছো তুমি? মানে লাভার। আর পুরোটা না শুনেই আমাকে ধাক্কা দিল, কিন্তু বেচারি হয়তো ভুলেই গেছে আমি ওর চুল ধরে আছি, যার ফলস্বরূপ চুলে টান লেগে ফ্লোরে পড়ে গেল। অনেক শক্ত করে ধরেছিলাম, হয়তো একটু বেশি ব্যথা পেয়েছে। তুই কখনো আমাকে বুঝবি না। যাকে এত লাভ করি আজ সেই বলছে
আমি আমার আন্টির ছেলের সাথে রিলেশনে আছি। কি ভাবিস নিজেকে? তুই নিজেকে কি ভাবিস? খুব সুন্দর একটা মেয়ে। আরে তোর জায়গা যেই থাকতো তাকে এতটা ভালোবাসতাম। তুই ভালোবাসার কি দিয়েছিস? সবাই ভালোবাসা পাওয়ার জন্য কষ্ট পায়, আর তোকে এত ভালোবাসার পরেও পেয়েছি শুধু অবহেলা। জান্নাতের দিকে লক্ষ্য করে দেখলাম কান্না করছে। জানিস বালের এই কান্না করতে। আমি সবকিছুর জন্য সরি। চলো না আবার নতুন করে শুরু করি। নতুন করে? সেটাও আবার তোর সাথে? আমাকে কি তোর পাগল মনে হয়? আমরা আর কখনো এক হতে পারবো না। কেন পারবো না? আমি চাই না। প্লিজ। ভাবিকে বলে আমার ড্রেস নিয়ে আয় একটু। হুম। রুম থেকে বের হয়ে গেল। প্রতিটা মানুষের জীবনে একটা সময় থাকে, খুব কাছের মানুষ অনেক ভালোবাসে, বাট সেই সময়ে তারা ভালোবাসার আসল মর্যাদা দিতে পারে না। যখন ভালোবাসার মানুষটার মনটা বিগড়ে যায় কিংবা মনটা তার প্রতি ভেঙে যায়, তখন আর সেই ভালোবাসা দেখাতে পারে না। হয়তো আমার ক্ষেত্রেও ঠিক এটাই হয়েছে। একসময় পাগল ছিলাম, আর এখন সাধারণ মানুষ, যার মনে নেই কোনো ভালোবাসার ছিটে ফোটা। এসব ভাবতে ভাবতেই জান্নাত ড্রেস নিয়ে রুমে এসে দরজা বন্ধ করে দিল। ধন্যবাদ। প্লিজ নিলয়, আর একবার আমাকে সুযোগ দাও। আর কখনো তোমার সাথে খারাপ করবো না। সরি। প্লিজ। ছাড় আমাকে। না, ছাড়বো না। লজ্জা লাগে না অপরিচিত মানুষকে এভাবে জড়িয়ে ধরতে? তুমি আমাকে। মারলাম, তবে তোর তো তেমন কিছু হয়নি। যখন আমাকে সবার মাঝে অপমান করেছিলি, শুধু মানুষজন না আমার বন্ধুদের সামনে অপমানিত করেছিস, তখন আমার কেমন লেগেছে? কিছু না বলে চুপ করে আছে। নিলয়, খেতে আয়। আসছি। তাড়াতাড়ি। একটা টি শার্ট পরে বাইরে আসতে যাব, তখন ছেঁচড়ার মতো জান্নাত আসতে লাগলো। তুই আগে যা। তুমি চলো। বাল। চল। না বললেও যাব। গুড বয়। কথা না বাড়িয়ে রুম থেকে বের হয়ে নিচে আসলাম। বস এখানে। খাবার খাওয়া শেষ করে কিছু সময় গল্প গুজব করার পর ভাবিকে বললাম, তোমার ফোন কোথায়? রুমে কেন? লাগবে। দেখ, টেবিলের উপরে আছে, সেখান থেকে নে। রুম কোনটা? ওইটা। ঠিক আছে। বসে না থেকে উঠে গিয়ে ভাবি রুম থেকে ফোন নিয়ে রুমে আসলাম। বিছানার উপর শরীরটা এলিয়ে দিয়ে ইউটিউব থেকে গান শুনতে লাগলাম। ক্লান্ত থাকার জন্য অনেকটা ঘুম পাচ্ছিল, তাই পাশে ফোন রেখে ঘুমিয়ে গেলাম। ফোনের আওয়াজে ঘুম থেকে উঠে কল রিসিভ করলাম। হ্যালো। অরিতা কোথায়? রুমে হয়তো। ওর ফোন তোর কাছে কেন? জানার পরেও যদি ওই কথা জিজ্ঞেস করে তাহলে কেমনটা লাগে? কলটা কেটে দিয়ে বিছানা থেকে উঠে ভাবি রুমে গেলাম। ভাবি, আসবো? হ্যাঁ, আয়। রুমে এসে দেখলাম জান্নাত আর ভাবি বসে আছে। তোমার ফোন হয়ে গেছে? ভাইয়া কল করেছে, হয়তো তোমার সাথে কথা বলবে, তাই নিয়ে আসলাম। তুই একটু বস, আমি কথা বলে দিচ্ছি। না থাক, আমি এমনিতেই ঠিক আছি। নিলয়। কোনো উত্তর না দিয়ে রুম থেকে বের হয়ে আসলাম। এখনো ঘুম কাটেনি, তাই রুমে এসে আবার ঘুমিয়ে গেলাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে আসলাম। একাকী আর ভালো লাগছে না। বন্ধুদের কারোর সাথেই তেমন যোগাযোগ নাই। যদিও ইচ্ছা ছিল, বাট সাইফের জন্য আর সেটা সামান্যতম ইচ্ছা নাই। হঠাৎ করে কেউ পেছন থেকে জড়িয়ে ধরা দেখে প্রথমে ভয় পেলেও পরে ঠিকই বুঝলাম এখানে জান্নাত ছাড়া কেউ করবে না। তখনও চুপচাপ দাঁড়িয়ে আছি। কি করো এখানে? বিরক্তিবোধ লাগছে। তো ছাড় সেমনি। যদি না ছাড়ি? বাবা মা মাংস খাওয়ায় নাই, মানুষের মাংস খাস? না গো, বাট বিয়ের পর দুজন একসাথে খাবো। তোর সাথে জীবনেও বিয়ে হবে না। দেখা যাবে। এখন একটা কথা বলো, মাঝে মধ্যে এমন হুটহাট হারিয়ে যাওয়ার কারণ কি? হারানোর মধ্যে সুখ আছে। তোমার মাথা গাধা। কখনো কখনো নিজেকে নতুন করে আবিষ্কার করার জন্য সবকিছু ছেড়ে ছুড়ে হারিয়ে যেতে হয়। আমিও ঠিক সেটাই করি। কেন করো? তোর বাপের চাকর পেয়েছিস, যা বলবি সেটার উত্তর দিতে হবে। আর ছাড় আমাকে, না হলে এমন কিছু করব যেটা অনেক ভয়ানক হবে। বাহ, হবে। না চাইতেও জান্নাতের সাথে কথা বলতে হচ্ছে, সেটা শুধুমাত্র ভাবির জন্য। উদয় যে এখানে আসতে গেলাম,
শালার পোড়া কপাল একটা। কি করিস দুইজন? এখানে ছিলাম, বাট তোমার বোন আসাতে। চুপ, প্রেম করছি আপু। তাই বুঝি? নিলয় কি বলছে? মিথ্যা বলছে, তোমার বোনকে তো আমি চিনি না। ও তাই? আপু এটা দেখো, তাহলে বুঝতে পারবা। ফোন থেকে পুরাতন কিছু ছবি বের করে ভাবিকে দেখাতেই আমার দিকে আর চোখে তাকালো। কি? আমার বোনকে নাকি চিনিস না? তাহলে এসব কি মিস্টার দেবজি? ভাবি, তোমরা বেবি নিবে কবে? মানে বাচ্চা নিবে কবে? সময় বলে দিবে। আপু, ও কিন্তু কথা ঘুরানোর চেষ্টা করছে। দেখ, দেখো না, দেখো, ভালোভাবে কথা বলতে। বলবো না, কি করবি তুই? আমার সাথে আপু আছে, দুজন মিলে তোমাকে ছাদ থেকে ফেলে দিব। ভাবি, তুমি নিচে যাও। ভাবি চলে যেতেই জান্নাতকে ধরে দেয়ালের সাথে চেপে ধরে জিজ্ঞাসা করলাম, খুব শখ হয়েছে তাই না? অনেক। শালা ঢেরস, আমি বারবার বলছি তোকে আমি ভালোবাসি, আর তুই আমাকে প্রতিবার ফিরিয়ে দিচ্ছিস। তোকে তো মারাই উচিত। নে মার, এখন তো আমি তোর সামনে আছি। হাত ছাড়, দেখ কি করি। তুমি আমার চুলও ছিঁড়তে পারবে না। আসছে সাহস দেখাতে। আগে হাত ছাড়। নে, ছেড়ে দিলাম। জান্নাতের হাত ছেড়ে দেওয়ার সাথে সাথে মাথার চুল খুবলে ধরে দুজনের ঠোঁট এক করে নিল, যেটা আমার একদম ভালো লাগছে না। জান্নাতকে ছাড়িয়ে ঘাট ধরে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দিলাম। লুচ্চামি করার জায়গা পাস না? শুধু তুমিই তো আছো। ভাগ এখান থেকে। কোথায় যাবো বাবুটা? এখন কিন্তু রেগে যাচ্ছি। আমি কি লেবুর শরবত আনবো জানো? এবার যা, গিয়ে শরবত নিয়ে আয়। কুত্তা! ছাদে না থেকে চলে গেল। জান্নাত চলে যাওয়ার পর ছাদের চারপাশ ঘুরতে লাগলাম। আবারও সেই অতীত নাড়া দিয়ে উঠলো। কতই না মধুর ছিল আমাদের সেই দিনগুলো, যখন একজন আরেকজনকে ছাড়া একদম থাকতে পারতাম না। অতীতের মাঝেই ডুব দেব, তখনই পেতনির কথা পেছন থেকে ভেসে আসলো। ওগো, এই যে তোমার রাগের শরবত। তুই কি আমাকে একটু টাইম শান্তিতে থাকতে দিবি না? আমাকে বিয়ে করো, সব সময় শান্তি খুঁজে দেবো। কখনো না। তাহলে সহ্য করো। দেখ বই, আমার এসব একদম ভালো লাগছে না। প্লিজ বিরক্ত করিস না। কুত্তা, বনকারে কস। অন্য কেউ আছে নাকি? শরবত বানানোর কিছু জিনিস নাই, তাই কফি আনতে হয়েছে। তুই এখানে থেকে গিল, আমি যাচ্ছি। টাটা। কুত্তা! এটুকু বলেই ছাদ থেকে চলে গেল। আমিও আর ছাদে না থেকে নিচে চলে আসলাম। পরের দিন রুমে বসে আছি, তখন জান্নাত রুমে এসে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করার কি দরকার? সবাই খারাপ কিছু ভাববে। আমিও সেটাই চাই। প্রয়োজন পড়লে আমি চিৎকার করে সবাইকে ডাকবো। তোর উপর কোনো ইন্টারেস্ট নাই। তাহলে কার প্রতি আছে? তোকে বলবো কেন? বলছি তাই। বলবো না। কুত্তা! কুত্তার পেছনে আসিস কেন? কুত্তাটার কাছে যে আমার জান রয়েছে। ঢং বাদ দিয়ে তুই যা। হাত ধরে টেনে রুমের বাইরে বের করে দিলাম। বিছানার উপর বসতেই আবার রুমে আসলো। ছেঁচড়া যাকে বলে। রেজাল্ট দিছে কলেজে। তো আমি এবার 3rd হয়েছি। তাতে আমার কি? আর তুমি 15তম। আজাইরা পেঁচাল। একটা কথা বলি? কি? অনেক ভালোবাসি। রুম থেকে যা, না হলে কখন কি হবে পরে আবার সবাইকে আফসোস করতে হবে। সেরকম তোমার সাহস নাই। ভালো তো, বাট এখন আউট। সব সময় এমন করে কথা বলো কেন? ভাল লাগে তাই। ভাল লাগে। ছি, এমন কথা বলতে লজ্জা লাগে না? মেয়ে নাকি পেতনি? পেতনি। আর এখন আমি তোমার ঘাড় মটকাবো। ভালো লাগছে না, যা। বললেই হলো নাকি? আমার ভালোবাসা নিবি কে? তোর ভালোবাসা দেখাচ্ছি। জান্নাতকে কোল থেকে নামিয়ে বিছানার উপর ফেলে দিয়ে হাত চেপে ধরলাম। ভালোবাসা লাগবে না? সাইড দেয়নি ভালোবাসা? দেখো, ও আমার খালাতো ভাই। ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তাছাড়া ও একজনকে ভালোবাসে। তুই কেন বুঝিস না? যেটা বোঝার সেটা অনেক আগেই বুঝেছি, নতুন করে বুঝতে পারার দরকার নাই। তোকে বোঝাচ্ছি, দাঁড়া। ছাড়ি মেরে হাত ছাড়িয়ে নিয়ে আমার উপর চেপে বসে পা দিয়ে হাত চেপে ধরলো। এখন বলো,
উঠ এখান থেকে, কেউ দেখলে ভাববে তুই আমাকে একা পেয়ে রেপ করছিস। শালা কুত্তা, মুখে যা আসে তাই বলতে হবে? তোর বাপের টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখছিস নাকি? আমার যেটা ইচ্ছা সেটা বলবো। আমারও যেটা ইচ্ছা সেটা করব, তোর কি? আজ তোর ভাই সাইড কই? শালা আজকে কেন দেখছে না তার ভালো বোনটা আমার সাথে এসব করছে? তুই আবার ওর কথা কেন বলিস? এখানে আমরা দুজন আছি, ওকে টানার কি আছে? আপু আমাকে ছাড়েন, না হলে আপনার ভাই আমাকে এবার মারবে। বা করবে। ঠোঁটে ভালোবাসার ছোঁয়া দেওয়ার পর আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। জান্নাত আমাকে ছেড়ে দিয়ে ঠোঁটে ভালোবাসার ছোঁয়া দেওয়ার পর আমার থেকে উঠে চলে গেল। দিন দিন জান্নাতের পাগলামো বাড়তেই আছে। সব সময় কানের কাছে এসে কথা বলবে, হাজার বার বারণ করলেও সেটা শোনার প্রয়োজন মনে করে না। মাঝে মাঝে বিরক্তিকর লাগলেও আবার কখনো না চাইতেও ভালো লাগে। এইভাবে আরো 2 দিন চলে গেল। জান্নাতকে এড়িয়ে চললে বেশি বেশি বিরক্তি করে, তাই আর এড়িয়ে না গিয়ে টুকটাক কথা বলি। ছাদের এক কোণে দাঁড়িয়ে আছি, খানিক দূরেই জান্নাত দাঁড়িয়ে পাগলের মতো কথা বলতেই আছে।